ইসরায়েলকে লক্ষ্য করে ২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইরান। তেহরানে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত্বের দাবি করেছে তেল আবিব। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার পরপরই স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। হামলার পর ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, গাজা, লেবাননের হিজবুল্লাহর মতো ইরানও এই হামলার ভয়াবহ ফল ভোগ করবে। ইসরায়েলকে যে কোনো হামলা থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইরান যে কোনো সময় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছিল মার্কিন কর্মকর্তারা। אתם רואים אותנו? לפני זמן קצר פיקוד העורף ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মামুন। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে আশঙ্কা করা হচ্ছিল যে মধ্যপ্রাচ্য জুড়েই যুদ্ধটি ছড়িয়ে পড়তে পারে, সেটি কি শুরু হয়ে গেল কিনা? এখনো সেটি বলা যাবে না, কারণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে একটা নির্বাচন হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গ্লোবাল পলিসি মেকিংটা, সেটির জন্য তারা হয়তো বা এইখানে ইসরায়েলকে একটু বিরত করতে পারে, যে ওয়েট অ্যান্ড সি। তবে যে জিনিসটা হয়েছে যে ইরান যে আক্রমণটা করেছে, কারণ ইসরায়েল ইতিমধ্যে গাজাতে তার যে লক্ষ্য সেটি অর্জন করেছে, এবং তারা ওয়েস্ট ব্যাংকের দিকেও তাদের যে লক্ষ্য সেটা অর্জন করেছে। এখন তারা তাদের সেই লক্ষ্য অর্থাৎ গাজা দখলে রাখা, এটাকে নিশ্চিত করার জন্য বাইরে থেকে যেন কোনো আক্রমণ না হয়, সেজন্য লেবাননের হিজবুল্লাহর যে আক্রমণটা সেটা প্রতিহত করার জন্য তারা অগ্রসর হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে হিজবুল্লাহর বাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে। এবং শুধু তাই নয়, হিজবুল্লাহর যে ঘাঁটিগুলো আছে লেবাননের ভেতরে, সেগুলো ধ্বংস করার জন্য তারা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে লেবাননের ভেতরে প্রবেশ করে স্থল আক্রমণ শুরু করেছে। এখন এক্ষেত্রে ইরান সরাসরি ইসরায়েলকে আক্রমণ করছে। ইরানও সম্ভবত ইসরায়েলের সাথে যুদ্ধটা চায় না, কিন্তু তারা ইসরায়েলকে প্রতিহত করার জন্য, যে তারা যেন লেবাননের ভিতরে আর অগ্রসর না হয়, এই জন্য তার মূল ভূখণ্ডে আক্রমণ করলে ইসরায়েল হয়তো পশ্চাৎ অপসরণ করতে বাধ্য হবে। এই জন্যই ইরান সেই আক্রমণটা করেছে। কাজে আমার মনে হয়েছে এখানে ইরানও একটা বড় যুদ্ধের ঝুঁকি এতে হয়তো যাবে না, কিন্তু ইরানের এছাড়া উপায়ও নেই। কারণ যদি লেবানন দখল হয়ে যায়, হিজবুল্লাহ যদি ওখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন পরবর্তী অ্যাটাকটা হবে ইরানের উপর। আপনারা জানেন যে প্রকৃতিতে ডোমিনো থিওরি বলে একটা কথা আছে। ডোমিনো থিওরিতে আপনার পরপর কতগুলো রাষ্ট্রের একটা কম্বিনেশন থাকে, এবং এগুলোর সাথে একটা কমিউনিকেশন থাকে। একটা রাষ্ট্র যদি ভেঙে যায়, তাহলে কমিউনিকেটেড অন্য রাষ্ট্রগুলো ভেঙে যাবে। এখানে মিডল ইস্টের মধ্যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে যদিও তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে না, কিন্তু ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে তাদের মধ্যে একটা ডোমিনো থিওরি কাজ করছে। এই ক্ষেত্রে তারা এখানে যদি তারা ইকে মানে ফিলিস্তিনকে দমানোর পর তাদের লক্ষ্যে যদি লেবাননকেও এবং হিজবুল্লাহকে তারা শান্ত করতে পারে, তাহলে পরবর্তী অ্যাটাকটা কিন্তু ইরানের হবে। তো এর সেই অস্তিত্ব সময় রক্ষাই আসলে ইরান হামলা চালিয়েছে বলে আপনি বলছেন। কিন্তু এই যে এই মুহূর্তে যেখানে গাজা যুদ্ধ চলছে, আবার লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল, আবার হুতিরাও কিন্তু হামলা চালাচ্ছে, এই যে একটা ঘোলাটে পরিস্থিতি, তার মধ্যে এই মুহূর্তে ইরানের হামলা এটি পুরো পরিস্থিতি থেকে আরো ঘোলাটে করবে কিনা? অবশ্যই পরিস্থিতিকে ঘোলাটে করবে, কারণ আপনারা দেখেন ইতিমধ্যেই গ্লোবাল শক্তিগুলো রাশিয়া কিন্তু হুমকি দিয়েছে এবং তেল আবিবকে বলেছে যে তাদের লেবাননের আক্রমণ থেকে পশ্চাৎপসরণ করার জন্য। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা ইরানের ইসরায়েলের আক্রমণের প্রেক্ষাপটে সর্বতোভাবে ইসরায়েলের পক্ষে থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বর্তমান পৃথিবীতে দুটো মানে একটা সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে হেজেমনি কম্পিটিশন চলছে রাশিয়ার সাথে, এই দুটো শক্তিই কিন্তু ইরান, ফিলিস্তিন এবং লেবানন প্রশ্নে পরস্পর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। কাজে এটা যদি ইউক্রেনের যুদ্ধে যদি রাশিয়া কিছুটা অগ্রসর হতে পারে বা যুদ্ধটা শেষ করতে পারে, তাহলে কিন্তু সম্পূর্ণ মনোযোগ সে মিডিল ইস্টের দিকে দিতে পারবে। আমার মনে হয় যে পর্যন্ত রাশিয়া মিডিল ইস্টের দিকে সম্পূর্ণ মনোযোগ দিতে না পারবে, সে পর্যন্ত হয়তোবা এখানে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। এবং দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন, এটাকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে যে সর্বাত্মক যুদ্ধ এই মুহূর্তে ছড়িয়ে পড়বে না,
তবে সংঘাতটা বৃদ্ধি পাবে। ইসরায়েলের অর্থমন্ত্রী কিন্তু ইতিমধ্যে হুমকি দিয়েছেন, যে তিনি বলেছেন যে হিজবুল্লাহ এবং গাজার মতো ফলাফল ভোগ করতে হবে ইরানকে। আপনার কাছে কি মনে হয় যে ইসরায়েল আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে? না, এটা তো অবশ্যই, কারণ আমরা যেটা বলি যে ইসরায়েল কিন্তু ওখানে আসলে ইসরায়েল না। ইসরায়েল কিন্তু প্রক্সি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর একটা প্রক্সি কান্ট্রি। কাজে এটা ইসরায়েলকে দিয়ে এই কাজগুলো ওখানে করানো হচ্ছে, এবং ওখানে কিন্তু চারিদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। কাজেই তারা একটা ডোমিনিও থিওরি অনুযায়ী একের পর এক আক্রমণ করছে, এবং তারা ফিলিস্তিনিকে যখন দমন করতে পারলো, হেজবুল্লাহকে যদি দমন করতে পারে, হুতিদের তারপরে তারা ক্রাশ করবে। এইভাবে মানে ইরানের যে প্রক্সি গ্রুপগুলো, এগুলোকে যখন তারা নিরস্ত্র করতে পারবে, তখনই তারা ডাইরেক্ট ইরানের উপর আক্রমণ করবে। কারণ ইরান বিপ্লবের পর ইরানকে তো ইভিল অ্যাক্সিস ঘোষণায় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারা গ্লোবাল টেরর হিসেবে তাদেরকে ঘোষণা দিয়েছে। এখন যেহেতু ইরানের কিছু গ্রুপ মিডল ইস্টের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এদেরকে নিরস্ত্র না করা পর্যন্ত ইরানকে আক্রমণের ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা তাদের যে ওয়েস্টার্ন ফোর্স সেই ঝুঁকিতে যাচ্ছে না। এবং এই লেবাননকে নিরস্ত্র করা এবং এই হুতি এবং হেজবুল্লাহদের নিরস্ত্র করার পর তারপর তারা এখানে নিশ্চিতভাবেই মানে ইরানের প্রতি আক্রমণটা করবে। সেই জন্য ইরান হয়তো মানে এখানে মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করছে তার শক্তিমত্তা। কিন্তু এটাই এখানে মার্কিন করছে। প্রেসিডেন্ট কিন্তু ইতিমধ্যেই ইনি ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলকে যে কোনো আক্রমণ থেকে তারা রক্ষা করবেন। তারা আসলে কি ধরনের আহ, প্রতিক্রিয়া এই দেখাতে পারে? রক্ষা করাটা আপাতত যেটা হলো যে তারা হয়তো ইকোনমিক সাপোর্ট দিবে, তারা উইপন সাপোর্ট দিবে, টেকনোলজির সাপোর্ট দিবে, এবং তাদের যে চারিদিকে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো থেকে টেকনোলজির সাপোর্ট দিয়ে ইসরায়েলের উপরে যে আক্রমণ সেগুলোকে প্রতিহত করবে। কিন্তু তারা মানে অফেন্সে এখনই মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হয়তো বা যাবে না। সেটা আমরা হয়তো বা বাইডেন প্রশাসন সেই ডিসিশনটা হয়তো নিবে না। পরবর্তী প্রশাসনের জন্য হয়তো আমাদের ওয়েট করতে হবে। মানে সাহায্যটা হবে মানে ইসরায়েলকে আপাতত প্রোটেক্ট করা, এবং ইসরায়েল যে লক্ষ্যে এগোচ্ছে সেই লক্ষ্যটা যেন স্মুথলি ইসরায়েল আগাতে পারে, তার জন্য যতটুকু অস্ত্র, অর্থ এবং টেকনোলজির সাপোর্ট দেওয়া দরকার, এই সাপোর্টটার কথা এই মুহূর্তে বাইডেনের কথার মধ্য দিয়ে বেরিয়ে আমরা এসছে। যদি আরেকটি বিষয় জানতে চাই, যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক প্রতিপক্ষ রাশিয়ার ব্যাপারে যদি বলি, যে ইতিমধ্যেই কিন্তু লেবাননে হামলার বিষয়ে তারা নিন্দা জানিয়েছে এবং তারা সৈন্য প্রত্যাহার করতেও আহ্বান জানিয়েছে। বিশেষ করে এই যে যুদ্ধটি শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনার আহ, রাশিয়া এবং চীন তাদের ভূমিকা আসলে কি হতে পারে? দেখুন, আপনারা ইউক্রেন যুদ্ধে দেখেছেন যে ইরান কিন্তু রাশিয়াকে সর্বতোভাবে সাহায্য করেছে, কামিকাজি ড্রোন দিয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছে, এবং সেই জন্য মধ্যপ্রাচ্যে ইরান কিন্তু রাশিয়ার একটা শক্তিশালী পার্টনার। এখানে চীনও পার্টনার, কিন্তু চীন কিন্তু এখানে আমার যেটা মনে হয় যে যদিও আমরা মনে করছি যে ইরান, চীন, রাশিয়া একটা বলয়, কিন্তু চীন এখানে কিন্তু একটা স্কেপটিক ভূমিকার মতো আমরা দেখতে পাচ্ছি। যেমন দক্ষিণ এশিয়াতেও চীন নীতি আমরা যেরকম মনে করেছিলাম, সেটা বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সেই ধরনের নীতিটা আমরা ফোকাসটা দেখিনি। কাজে আমার কাছে যেটা মনে হয়েছে যে চায়না অবশ্যই রাশিয়া এবং ইরানের সাথে আছে, পাশাপাশি চায়না নিজের যে তাইওয়ান সমস্যা আছে, বা তার যে সাউথ চায়না সি আছে, বা তার রোড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, এগুলোর ভারসাম্যের সাপেক্ষে এবং ডলারাইজেশনের যে প্রক্রিয়া, সেটার প্রভাব বা কতটুকু অগ্রসর হলো, এগুলো ক্যালকুলেশন করেই কিন্তু রাশিয়া এবং ইরানের সাথে তারা যোগ দিবে। তবে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে চীনের ভূমিকাটা এখানে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু রাশিয়ার ভূমিকা সম্পূর্ণ স্পষ্ট। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও সরাসরি হয়তোবা ইরানের সহযোগিতায় আসবে, যেহেতু রাশিয়ার দুঃসময়ে ইরান তাকে সহযোগিতা করেছে। জি, এটুকু আমরা হয়তোবা ধারণা করতে পারি। জি, ডক্টর আব্দুল্লাল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।